বিএনপিরও অসীম টান, আওয়ামী লীগেরও অসীম টান, এটা তারা এনজয় করেছে। আর এই জায়গাটা যদি আপনি টানটা অনুভব করেন, তাহলে আপনি আসলে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে বাংলাদেশকে দেখতে পারবেন না। আপনি ওই অনেক সীমিত আকারে দেখবেন আর কি। অনেক কঠিন অবশ্য কথাগুলো, আমি জানি না আপনার আমি দর্শকদের আমি আমি বিরক্ত করছি আপনাকে কিনা। না, আমি আপনাকে একটু আরেকটু বিষয়ে, যেমন আমাদের মুক্তিযুদ্ধের সময় প্রবাসী মুজিবনগর সরকারের সাথে একাত্মতা ঘোষণা করে, যেমন ওই সময় অনেক কূটনীতিক আমাদের আমাদের সাথে মুক্তিযুদ্ধের বঙ্গবন্ধু যে সরকারের রাষ্ট্রপতি ছিলেন, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ছিলেন, আমাদের কলকাতায় উপদূতাবাসে হোসেন আলী ছিলেন, তারপরে বিদেশে এম এ মুহিত এবং এস এম কিবরিয়া, ওনারা মুক্তিযুদ্ধের সাথে একাত্মতা ঘোষণা করলেন। তা আপনি কি মাইন্ডসেট নিয়ে, কেন আপনি ইউনূস অবৈধ হোক, তারা তো এটাকে গণ অভ্যুত্থান বলছে, মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক বিশ্ব এটাকে সমর্থন করছে, যেহেতু ইউনূসের একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক আছে, পরিচিত আছে, তা আপনি কি মনে করে এই ইউনূসের সরকারের সাথে অসহযোগিতা করে তারা আপনাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফিরে আসতে বললেন, সেখান থেকে আপনি না গিয়ে, আপনি বলা যায় চাকরি থেকে ইস্তফা দিয়েছেন বা আপনাকে চাকরি থেকে বরখাস্ত করেছে, আপনি যদি বলেন আপনার ব্যাক অফ দ্য মাইন্ডে কি ছিল? আপনার মাইন্ডে কি সেই 1971 সালের কিছু ছিল কিনা? সাংস্কৃতিক এবং রাজনৈতিক অমিলটা দেখেন। আমি যে সাংস্কৃতিক এবং রাজনৈতিক ধারণা পোষণ করি, যে মূল্যবোধ আমি লালন করি, সেইটার এগেনেস্টে গিয়ে আমাকে তারেক রহমান ইউনূসের আন্ডারে চাকরি করতে হতো। এটা আমার জন্য অত্যন্ত একটা মানসিকভাবে পীড়াদায়ক অবস্থা হয়ে যেত। সেই পীড়াদায়ক অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু আমি আর এই ইউনূসের ডাকে সাড়া দেইনি। আর অন্যদিকে একটা জিনিস দেখতে হবে যে শেখ হাসিনাকে যেভাবে বাংলাদেশ অপমান করেছে, বাংলাদেশ করেছে বলা একটা কতটা সত্য জানি না, মানে 2024-এ যারা জঙ্গি উত্থান ঘটিয়েছে, তারা যেইভাবে মানে শেখ হাসিনার যে অবদান বাংলাদেশের প্রতি, সেই অবদানকে যেভাবে অস্বীকার করলো এবং যেভাবে তাকে অপমান করলো, আমার কাছে মনে হয়েছে যে এই অপমানের তো শেখ হাসিনা ডিজার্ভ করেন না, ঠিক তার বিপরীতটা তিনি কিন্তু ডিজার্ভ করেন। ফলে এই জায়গায় আমার যদি কোনো আপনার ভূমিকা রাখা যায় যে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা, সেদিকে আমার আসলে টানটা অনেক বেশি ছিল। আর আরেকটা জিনিস হলো যে আজকে আপনি এটার উত্তর অত্যন্ত জটিল, কারণ পরিস্থিতিটা দেখেন, আমি হয়তো চাকরিতে থাকলে এক ধরনের বৈষয়িক সুযোগ সুবিধা আছে, কিন্তু সেখানে তো মানসিক যন্ত্রণাটাও প্রচুর। আপনি যদি সত্যিকার অর্থে একজন মুক্তিযুদ্ধের পক্ষের সমর্থক হয়ে থাকেন, আপনার জন্য কিন্তু ইউনূসের অধীনে কিংবা তারেক রহমানের অধীনে চাকরি করা অত্যন্ত পীড়াদায়ক। হ্যাঁ, এটা ঠিক, আমাদের যারা এখন সরকারি কর্মচারী আছে তারা এগুলো অনুভব করে না, কিন্তু আমি করেছি আর কি। জিনিসটা এই অনুভব থেকেই কিন্তু সরে আসা। মূলত দুটো জিনিস, একটা হলো যে আমি ইউনূস অত 2024-এ বাংলাদেশ যেই রাস্তায় ঢুকেছে, আমি সেই রাস্তার মানুষ নই। আর দ্বিতীয় হলো যে শেখ হাসিনার প্রতি যে অন্যায় হয়েছে সেটার প্রতিবাদ করা। আমি যদি সংক্ষেপে আপনাকে বলি, এই দুটো জিনিস আর কি আপনার এই আপনি যে অতীতটা দেখালেন সেটা তার মানে সৃষ্টি করতে দায়ী। বাংলাদেশে যে ইউনূস, বাংলাদেশে মনে হয় বাংলাদেশ বাংলাদেশে মনে হয় একটা দর্শক আপনাকে প্রশ্ন করেছে, এই প্রশ্নের উত্তর আপনি একটু দিতে সংক্ষিপ্তভাবে দিলে আমরা অন্য একটা টপিকে যাব। তিনি প্রশ্ন করেছেন, প্রিয় রাষ্ট্রদূত হারুন আল রশিদ ভাই, শেখ হাসিনা দেশে আসার পূর্বে ভুয়া কোর্টের রায় স্থগিত করা হতে পারে বলে এমন খবর শোনা যাচ্ছে, এই বিষয়ে আপনার মতামত ও বিশ্লেষণ জানাবেন প্লিজ। এটা নিয়ে আমি একজন আজকে দর্শক, তিনি কাজী শাহাদাত শাহরিয়ার ওনার নাম। হ্যাঁ, দর্শককে ধন্যবাদ জানাচ্ছি, অনেক দর্শক প্রশ্ন করছেন, মন্তব্য এটা দিচ্ছেন। নিয়ে আমি একটা ভিডিও আজকে করেছিও, করেও সেটা আমার আচ্ছা। ইউটিউবে পাওয়া যাবে। ভিডিওটার নাম দিয়েছি আমরা আমরা যারা আজকে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, তারা কিছুতেই বাংলাদেশে শেখ হাসিনার কোনো ধরনের মর্যাদাহানিকে আমরা আর সহ্য করব না। আর এই যে কোর্টের কথা বলা হচ্ছে, আমি তো ব্যক্তিগতভাবে এই কোর্টটাকে স্বীকারই করি না। হ্যাঁ, এইটা তিনি ভুয়া পুরোপুরি কোর্ট লিখেছেন। ভুয়া কোর্ট, এইটাকে আমরা স্বীকারই করি না। আসলে এইখানে যা কিছু হচ্ছে, দণ্ড দিচ্ছে, মৃত্যুদণ্ড দিচ্ছে, এগুলো আসলে জানেন, এগুলো মানে খড়কুটোর মতো উড়ে যাবে। আপনি দেখেন আজকে বাংলাদেশের অবস্থাটা কি। বাংলাদেশ পুরোপুরি 2001 থেকে 2006-এর যে
আপনার একটা দুঃস্বপ্নের বাংলাদেশ ছিল চারিদিক থেকে, সেই বাংলাদেশ এখন ফিরে এসেছে। সেই বাংলাদেশটা কি ছিল? লোডশেডিং এর বাংলাদেশ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাংলাদেশ, হানাহানির বাংলাদেশ, জঙ্গিবাদের বাংলাদেশ, বোমাবাজির বাংলাদেশ। আপনি দেখেন আজকে কত জায়গায় বোমা পাওয়া যাচ্ছে, দুর্নীতি আর চাঁদাবাজি মিস করে গেছেন। চাঁদাবাজির বাংলাদেশ। যে এখানে বাংলাদেশে আজকে একটা সুস্থ মানুষ কিভাবে বসবাস করে, এবং 2001 থেকে 6 পর্যন্ত বিএনপি সরকারের তেমন কোনো অর্থনৈতিক সাফল্য ছিল না, তারপরেও কিন্তু 4.5-5% জিডিপি গ্রোথ ছিল 2001 থেকে 6 এই সময়টায়। তারেক রহমানের প্রথম সরকার এটা, বা খালেদা জিয়ার দ্বিতীয় সরকারের সময়, বিএনপির দ্বিতীয় সরকারটা। আজকে দেখেন তারেক রহমানের প্রথম 4 মাসে, উনি ক্ষমতা গ্রহণ করলেন ফেব্রুয়ারিতে, এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই কোয়ার্টারে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন পাওয়া গেছে 2.2%। এখনো যারা এই, আর যদি আপনি, আমরা যারা অনলাইনে লিখি বা ইয়ে করি, আপনি একজন সক্রিয় সদস্য দেখবেন এরা আমাদেরকে গালি দেয়, গালি দিতে পারে, কিন্তু আজকে তারেক রহমান যেই মানে দুরবস্থায় বাংলাদেশকে নিপতিত করেছেন, সেখান থেকে কিভাবে উদ্ধার হবে এদেরকে জিজ্ঞেস করেন, এরা কিচ্ছু জানে না, এদের কোনো ধারণাই নেই যে এই ধরনের অবস্থা থেকে বাংলাদেশকে উত্তরণ করানোর জন্য কোনো সুযোগ বা কোনো ধরনের আপনার কৌশল কিচ্ছু তাদের জানা নাই। তারা একটাই গালি দিতে পারে, শেখ হাসিনাকে গালি দিবে, আর গালির সাথে ইন্ডিয়া, মোদি এদেরকে মিলিয়ে আমরা সবাই ইত্যাদি ইত্যাদি বলে। কিন্তু যে দুর্যোগের মধ্যে ওরা বাংলাদেশকে ফেলেছে, সেখান থেকে যে ওদের মাস্টাররা, অর্থাৎ ওদের রাজনৈতিক নেতারা বাংলাদেশকে টেনে তুলতে পারছে না, এই নিয়ে ওদের কিন্তু কোনো দুশ্চিন্তা নাই। আর এই দুশ্চিন্তাটা সত্যি সত্যি থাকলে তো কেউ গালি দিতে পারে না, কারণ এই লোকগুলোকে তো আপনার যারা 2024-এর জঙ্গি উত্থান ঘটিয়েছে, আপনি আমি কিছুই না করি, আমরা অনলাইনে টকশো না করি, শুধু অর্থনৈতিক বিপর্যয় যেটা হচ্ছে, আপনি নিজে একজন অর্থনীতিবিদ, আপনি জানেন, শুধু অর্থনৈতিক বিপর্যয়ের কারণে কিন্তু কয়দিন পরে মানুষ এদের সবাইকে ঘর থেকে ডেকে এনে এনে কিন্তু জিজ্ঞাসা করবে, তোমরা বাংলাদেশটাকে যে এই জায়গায় নিয়ে আসলে, আমাদেরকে এত আশা দেখিয়ে, তার এখন জবাব দাও। সেই জবাব ওরা কিভাবে দিবে? জবাব নাই তাদের কাছে। আমি আপনার কাছে আসি যে বাংলাদেশের মানুষ যদি ইউনূস কখনো কোনোভাবে অবৈধভাবে ক্ষমতায় না আসতো, তারা কিন্তু আফসোস করত যে ইউনূসের মতো এত বিশ্ববিখ্যাত একজন নোবেল বিজয়ীকে শেখ হাসিনা কেন এরকম হয়রানি করছেন। ইভেন আমি আওয়ামী লীগ করা লোকদের কাছে এই কথা শুনতে পেয়েছি, আপনি বিস্মিত হবেন। বাট যেদিন যখন আমরা সে 1/11-এর সৃষ্টি হলো, তখন আমি প্রবাবলি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, বা হ্যাঁ এরকম 2006-7 তখন যখন সে দল করতে চাইলো, তারপর যখনই বঙ্গবন্ধু কন্যা তাকে চিহ্নিত করলেন দেশদ্রোহী হিসাবে, তার বিরুদ্ধে কথা বলা শুরু করলেন, আওয়ামী লীগের লোকরা তো তাকে, দেশের অধিকাংশ মানুষ এবং আওয়ামী লীগের একটা অংশ তাকে ভুল বুঝলো। পরবর্তীতে প্রমাণিত হলো, আজকে প্রতিটা যারা ওনাকে ব্যাপক সমালোচনা করতো, কঠোর সমালোচনা করতো, তাদের মধ্যে অন্যতম অ্যাডভোকেট মহসিন রশিদ, তিনি আজকে শেখ হাসিনার গুণমুগ্ধ ভক্ত, এবং দেশের মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে যে শেখ হাসিনা কতটা সঠিক ছিলেন। তো এই যে শেখ হাসিনার দূরদৃষ্টিতা এবং ইউনূসের মতো একটা, অনেকে তাকে বিশ্ব বাটপার বলে, আমি জানি না আপনি তাকে কি হিসাবে চিহ্নিত করবেন, এই শেখ হাসিনার দূরদৃষ্টিতা এবং ইউনূসের মতো মানুষকে জনগণের সামনে যে এক্সপোজড হওয়া, 5ই অগাস্ট আপনি একটা জায়গায় বলেছিলেন যে আওয়ামী লীগের জন্য আশীর্বাদ, তো এটি আপনি কেন বলেছেন এবং এটা বিশ্লেষণ করবেন কিনা? অবশ্যই 5ই আগস্ট আওয়ামী লীগের জন্য একটা ব্যাপক শিক্ষার পর্যায়। শিক্ষার পর্যায়টা কি? আওয়ামী লীগ নিজেকে শিক্ষিত করার ব্যাপারটা ভুলে গিয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপনার রাষ্ট্রের উন্নয়নে যে পরিমাণ সময় ব্যয় করেছেন, তিনি তার রাজনৈতিক সহকর্মীদের ইতিহাসের শিক্ষা দেয়া, রাজনীতির শিক্ষা দেয়া, এই জিনিসগুলো পরিপূর্ণভাবে উনি এটা নজরে আনতে পারেননি, যার কারণে আমরা দেখি যে আওয়ামী লীগ তার রাষ্ট্র শাসনকালে কোনো ধরনের বুদ্ধিবৃত্তিক চর্চায় কোনো রকম আপনার সাফল্য দেখাতে পারেনি। ফলে মানুষের মধ্যে একটা চাহিদা তৈরি হয়ে গিয়েছিল যে আপনার একটু জ্ঞানের কথা শোনা, কিংবা আপনার যা যা হয়, মানুষ যে জিনিসগুলো শুনতে চায়, মনে করেন যারা সিনেমা দেখতে চায়, যারা নাটক দেখতে চায়, তারা সেই জায়গাটা পরিপূর্ণভাবে, এই জায়গাটায় নাটক সিনেমা যেহেতু তৈরি করা সম্ভব হয় নাই, অর্থাৎ যা করা হয়েছে সেটা সঠিকভাবে তাদের ভালো তো হয়নি একদিক থেকে, আরেক দিক থেকে হলো যে মানুষকে আকর্ষণ করতে পারেনি। এই সুযোগটা নিয়েছে ওয়াজকারী হুজুরেরা।
ফলে ওয়াজের মাঠ দেখেন, আজকে কিন্তু ওয়াজ কমে গেছে, শেখ হাসিনার সরকারও নাই, ওয়াজও নাই। এটা কিন্তু আওয়ামী ট্রু লীগের ট্রু একজন কর্মী হলে তার লজ্জিত হওয়া উচিত যে তার আমলে ওয়াজের রাষ্ট্র ভরে যায়, সে ক্ষমতায় না থাকলে সেই রাষ্ট্রে আর ওয়াজ থাকে না। অর্থাৎ আওয়ামী লীগকে অনেক ধরনের শিক্ষায় শিক্ষিত হতে হবে। সেই জায়গায় তো আওয়ামী লীগ কাজ করে নাই। অর্থাৎ কাজটা তারা সুখে থাকতে যে কাজটা করতে পারত সেটা তারা করতে পারে নাই। এখন দুঃসময়ে পড়ে তারা এগুলা শিখতে বাধ্য হবে। না, সবাই বাধ্য শুধুমাত্র না হলেও বঙ্গবন্ধু কন্যার প্রতি অবিচল আস্থা রেখেছেন, তিনিই সব সমাধান করবেন, মানে আমাদের মানে তিনি নিশ্চিতভাবে তিনি ম্যাজিশিয়ান অনেকে বলেন। কিন্তু তাই বলে বাকি মানে একজন সেনাপতি তো একা সবকিছু করতে পারেন না, তার সাথে তার কমরেডরা থাকবেন, কমান্ডার থাকবেন, সৈনিক থাকবেন। আমার মনে জি হয় শেখ বলুন। হাসিনা এখন উপযুক্ত কমরেডস বেছে নিবেন। তার কাজকর্ম, তার জীবন তো আর বেশি দিন নাই। তার বয়স যদি এখন ৭৯ও হয়, তিনি হয়তো আরো ১১ বছর বা ১৬ বছর এরকম আর কি সক্রিয় থাকতে পারবেন, বা আরো কম বেশি। ফলে তার জন্য কিন্তু এটা একটা আপনার বড় ধরনের চ্যালেঞ্জও, যে তার যে আজকে থেকে ৫০ বছর পরে এই দুর্যোগটা কেটে যাবে, এখন যেটা চলছে ৫০ বছর পরে শেখ হাসিনাকে এবং বঙ্গবন্ধুকে নিয়ে ঐতিহাসিকরা, সমাজবিজ্ঞানীরা কোন ধরনের মূল্যায়ন করবেন, সেটা সম্পূর্ণরূপে নির্ভর করছে শেখ হাসিনা এখন কি ধরনের রাজনৈতিক সিদ্ধান্ত নেন, কি ধরনের সহকর্মী বেছে নেন, কিভাবে তিনি রাজনীতিতে পুনঃপ্রবেশ করেন। এই কাজটা যদি শেখ হাসিনা সঠিকভাবে না করেন, একভাবে মূল্যায়িত হবেন তিনি ইতিহাসে, আর যদি সঠিকভাবে করেন তাহলে ভিন্নভাবে মূল্যায়িত হবেন। এই জায়গাটা কিন্তু আমি বলবো যে শেখ হাসিনার সাথে আপনারা যারা দেখা করার সুযোগ পান, কথা বলার সুযোগ পান, এই জিনিসটা আপনারা শেখ হাসিনাকে অন্তত এই কথাটা আপনারা বলেন যে আজকে থেকে ৫০ বছর পরে যখন শেখ হাসিনা থাকবেন না, আমরাও অনেকে থাকবো না, বা ১০০ বছর পরে ধরেন যখন আমাদের এই প্রজন্মের কোনো মানুষ বেঁচে থাকবে না, তখন শেখ হাসিনার ইতিহাসটা কিভাবে ঐতিহাসিকরা লিখবেন, সেটা কিন্তু এখন পরিপূর্ণভাবে ডিপেন্ড করবে শেখ হাসিনা তার যে রাজনৈতিক মুভটা তিনি এখন নিবেন, কাদেরকে নিয়ে তিনি রাজনীতিতে ফিরে আসবেন, কাদেরকে রাখবেন, কাদেরকে রাখবেন না, এইটার উপরই আপনার একেবারে আমার তো ধারণা ১০০ ভাগ নির্ভর করবে। কারণ ২০২৪-এ জঙ্গিরা, আমরা একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনায় ঢুকে গেছি ইমাম, আমি জানি না আপনার দর্শকরা মানে এই আলোচনাটা কোথাও হচ্ছে না, কিভাবে যেন না না, আমার করা দরকার, জি করুন। বললেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। বঙ্গবন্ধু রাষ্ট্র শাসন স্বাধীন করেছেন, বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রের অর্থনৈতিক উন্নতি ঘটিয়েছেন। ফলে শেখ হাসিনা নিশ্চিতভাবে চাইবেন যে এই অবদানটুকু ইতিহাসে সঠিকভাবে মূল্যায়ন হোক। এইটা সঠিকভাবে মূল্যায়ন করারকে ঘুরিয়ে দেওয়ার একটা কিন্তু সাফল্য এসছে জঙ্গিদের হাতে ২০২৪ সালে। আমরা যতই বলি যে ইতিহাস সত্য কথা বলে, কিন্তু ইতিহাস কোন কথা কতটুকু সত্য বলে না বলে সেটা কিন্তু ইন্টারপ্রিটেশনের মধ্য দিয়ে আসে। ইতিহাসকে সত্য বলাতে হয়, আসলে ইতিহাস তো নিজে নিজে বলে না, এটা তো বয়ান তৈরি করতে হয়। যাই হোক, আমি এমন কোনো কথা এখানে বলতে চাই না যেটা আবার কেউ আবার রাজনৈতিক না হোক, মানে আপনার নৃতাত্ত্বিক দিক থেকে কিংবা বৈজ্ঞানিক দিক থেকে বা ঐতিহাসিকের চোখে আমার না, কথাটাকে আমরা টুইস্ট করতে পারে, আমরা সেদিকে আমি আপনাকে যাচ্ছি এবার না। আমরা অন্য এবার একটু সাম্প্রতিক দক্ষিণ এশিয়ার না, রাজনীতি, এই এক বিশ্ব লাইনটা রাজনীতির কিন্তু বিষয়। আবার আমি রেজিস্টার করতে চাই। বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার ইতিহাস ১০০ বছর পরে কিভাবে লেখা হবে, এইটা কিন্তু অনেকাংশে নির্ভর করে শেখ হাসিনা তার লাস্ট পলিটিক্যাল মুভটা কিভাবে নিবেন। সেখানে এটা শেখ এটা হাসিনা খুবই যদি গুরুত্বপূর্ণ কথা, ব্যর্থও খুবই হন, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ শুনেন কথা বিষয়টা বলেছেন। বিষয়টা একটু খেয়াল করেন, শেখ হাসিনা যদি জি জি। বাংলাদেশের আজকে রাষ্ট্র ক্ষমতায় আসতে নাও পারেন, কথার কথা হুম ধরে নিচ্ছি, তারপরেও হুম। ওনার সঠিক মুভের উপর কিন্তু ডিপেন্ড করবে ১০০ বছর পরে আওয়ামী লীগের ইতিহাসটা, বিশেষ করে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার ইতিহাসটা কিভাবে লেখা হবে। সুতরাং এই জায়গাটা আমি বলবো যে যারা শেখ হাসিনার সৈনিক, যারা শেখ হাসিনাকে ভালোবাসেন, বঙ্গবন্ধুকে ভালোবাসেন, তারা এটা খেয়াল রাখবেন এবং সেইভাবে আপনাদের সুযোগ থাকলে শেখ হাসিনার সাথে আলোচনা করবেন। হ্যাঁ, ধন্যবাদ ইমাম, আপনি যেতে পারেন। আপনাকে ধন্যবাদ, আপনি খুবই প্রণিধানযোগ্য একটি কথা তুলে তুলে এনেছেন, এটা সত্য কথা। কারণ যারা ভিশনারি মানুষরা আসলে ও যে একটা কথা আছে যে স্টেটসম্যান
টার্মস ফর দ্য নেক্সট জেনারেশন, পলিটিশিয়ান টার্মস ফর দ্য নেক্সট ইলেকশন। তো একইভাবে ভিশনারি একজন প্রজ্ঞাবান মানুষ সবসময় 100 বছর, 200 বছর, 500 বছরের চিন্তা করবে। আর যারা হলো হয়তোবা হ্যাঁ, সাথে সাথে অনেক মানুষ থাকে হালুয়া রুটি খাওয়ার জন্য, কিংবা কিছু মানুষ আদর্শিক আছে কিন্তু তারা অতটা ভিশনারি না। তারা কিন্তু ওই নেতা যেভাবে বলে শুধু সেইভাবে অনুসরণ করে। কিন্তু একজন একজন নেতার লিগাসি কিংবা ধরেন ইডিওলজি, এটাকে কিভাবে এগিয়ে নিতে হবে, সাস্টেইন করতে হবে, ওই পরামর্শ যে দিতে হবে, ওই গার্ডস এবং মানে প্রজ্ঞাটা নেই। তা আমি যে জায়গাটা আসতে চাই, আপনাকে প্রশ্ন করতে চাই যে আপনি জানেন যে পৃথিবীতে যত জায়গায়, এটা যে একটা 5ই অগাস্ট একটা ডিজাইন অর্গানাইজড প্ল্যান, এটি আমাদের আর বলবার নাই, এটি ওই জঙ্গিরাই স্বীকার করছে, দেশি বিদেশি যারা অ্যাক্টর প্লেয়ার তারাই স্বীকার করছে। এখন এই যে একমাত্র এই যে পৃথিবীতে যত কালার রেভলিউশন হয়েছে, আমি সবসময় বলি এক পৃথিবীতে ওই নেতা এবং দল অপ্রাসঙ্গিক হয়ে গেছে, ডেস্ট্রয় হয়ে গেছে, সিন থেকে আউট। অথচ বঙ্গবন্ধু কন্যা, এটা কি আপনি এটা বিশ্লেষণ করেন, এটা কি বঙ্গবন্ধু একটা অবিনাশী চেতনা আদর্শের কারণে, নাকি আওয়ামী লীগের মতো একটা দলের কারণে, নিঃস্বার্থ কর্মী সমর্থক, শেখ হাসিনার রাজনৈতিক ক্যারিশমা যে তাকে এখনো অপ্রাসঙ্গিক করতে পারেনি, তিনি এখনো প্রাসঙ্গিক, যে বিশ্ব মিডিয়ায় তিনি তার সরব উপস্থিতি, তারপরে আজকে আজকে দেখেন যেই আহ, তিনি তার একটি সংবাদ সম্মেলন 44 কোটি বার দেখা হয়, 350টি সংবাদ মাধ্যমে সংবাদ করা হয়, বিশ্বের নাম করা সব সংবাদ মাধ্যম, ব্লুমবার্গ, রয়টার্স সহ, আপনি জানেন ওয়াশিংটন পোস্ট এবং নিউ ইয়র্ক টাইমস সহ সব বিখ্যাত পত্রিকাগুলোতে। তাহলে তার তার এই ভূমিকাকে কিভাবে মূল্যায়ন করবে, তার প্রত্যাবর্তন আপনি কিভাবে দেখছেন আর কি, বর্তমান বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে, জটিল রাজনৈতিক প্রেক্ষাপটে? শেখ হাসিনার প্রত্যাবর্তনটা অবধারিত হয়ে গেছে 2024-এর যারা জঙ্গি উত্থান করেছে, তিনটা পক্ষ সরাসরি জঙ্গি, ইউনুস এবং পরবর্তীতে তারেক রহমান এবং তার দল, প্রত্যেকেরই আপনার অর্থনীতিতে হলো যে ব্যাপক ব্যর্থতা। বাংলাদেশের মানুষকে জঙ্গিবাদ থেকে ফেরানোর চেষ্টাটা আওয়ামী লীগ করেছে, এটা আমরা দেখিনি, এবং অন্যরা তো চাই এটা জঙ্গিবাদী রাষ্ট্র হয়ে যাক। ফলে 24-এর জঙ্গি উত্থানকারীদের অর্থনৈতিক ব্যর্থতা শেখ হাসিনার ফিরে আসাটাকে একটা অবধারিত ঘটনা হিসাবে ঘটিয়ে দিচ্ছে। আর ভূরাজনৈতিক যেটা বলছেন, এইটা আমি বারবার বলি, এইটা নিয়ে যত বেশি হইচই করা হচ্ছে, এটার আসলে গুরুত্ব ততটাই কম। এইটা মানুষ বুঝতে পারে না। মানুষ মনে করে যে আমাদের মূল সমস্যাটি কি, আমরা তো দেশটা দুই ভাগে বিভক্ত, এটা কখনোই আমরা এক ভাগ করতে পারিনি। অর্থাৎ আমাদের দেশটা হলো দুটো বাংলাদেশ, একটা হলো মুক্তিযুদ্ধের পক্ষের বাংলাদেশ, যেটার হলো নেতা হলেন শেখ হাসিনা, আর একটা হলো মুক্তিযুদ্ধ বিরোধী বাংলাদেশ, যেটার নেতা বর্তমানে তারেক রহমান। এই দুটো বাংলাদেশ কখনো আপনার এক হয় নাই। এক না হওয়াতে সবসময় বিদেশিরা এখানে খেলেছে, এই জন্য যে বিদেশিরা যার সাথে যায় সে সংখ্যায় ভারী হয়ে যায়, যেহেতু এরা প্রায় 50-50। আপনার জনসংখ্যার হিসাব বাদ দেন, কিন্তু আমরা দেখেছি যে 2024-এ জঙ্গি উত্থান নেতৃত্ব দিয়েছে জামাতের সমর্থক কত, খুব বেশি না, কিন্তু তাদের যে আপনার কৌশল, তাদের যে আপনার মাস্তানির জোর, সন্ত্রাসের জোর, এগুলার কাছে কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিটা হেরে গেল। ফলে যেটা দেখা যাচ্ছে যে এই যে আমরা দুই ভাগে বিভক্ত হয়ে আছি, এইখানেই হলো বিদেশিরা শক্তিটা পায়, যে তারা যেই পক্ষে যায় সেই পক্ষটা জিতে যায়। 2024-এ বিদেশিরা, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, সরাসরি জঙ্গিদের সাথে গেছে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আপনার পরাজিত হয়েছে। কিন্তু বিষয়টা আমরা যদি একটা ন্যূনতম ইতিহাসের ভিত্তিতে বা মূল্যবোধের ভিত্তিতে একটা গণতান্ত্রিক কাঠামো গড়ে তুলতে পারতাম, সেখানে আসলে ভূরাজনীতি করে চিৎকার করারও কিছু ছিল না। বিদেশিরা এখানে তেমন কিছু করতে পারতো না। আর আমি এখনো এটাকে অত গুরুত্বপূর্ণ হিসাবে দেখি না। আমি যেটা দেখি যে আওয়ামী লীগের নিজের অন্তর্নিহিত শক্তিটাকে বুঝতে পারা। দেখুন, আওয়ামী লীগ তো রাষ্ট্রটাকে স্বাধীন করেছে, একটা সংবিধান দিয়েছে, সেখানে তারা বলেছে যে আপনার এই রাষ্ট্রটা হবে, আমি ওই যে চারটা উল্লেখ না করে বলি, আপনার চারটা নীতিকে যদি আপনি এক বাক্যে বলেন, রাষ্ট্রটা হবে আধুনিক গণতান্ত্রিক একটা সমৃদ্ধিশালী রাষ্ট্র। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, সোজা কথা। আমরা যদি স্বাধীনতার ঘোষণাপত্রে যাই, 72-এর সংবিধানে যাই, আমরা কিন্তু এটা পাই।
বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা, তারা এই যে নীতিটা, এইটা হলো আপনার একটা সভ্যতামুখী নীতি, একটা আলোর পথের নীতি। এই নীতি তাদের শক্তি, যে শক্তিতে তাদের এতটুকু এনেছে। কিন্তু এই শক্তিটা তারা যে পুরোপুরি উপলব্ধি করেছেন, এইটা কিন্তু ইতিহাস প্রমাণ করে না। আমাদের 55 বছরের ইতিহাস, 56 বছরের ইতিহাস এবং 2024-এর জঙ্গিবাদের হাতে শেখ হাসিনার পতন, এইটা আবার প্রমাণ করে যে অত্যন্ত রূঢ় সত্য, কিন্তু আপনার কঠোর, শুনতে হয়তো অনেকের খারাপ লাগবে, এই শক্তিটাকে বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা কেউ কিন্তু পুরোপুরি উপলব্ধি করেন নাই। উপলব্ধি করলে তো এই রাষ্ট্রটা জঙ্গিবাদের হাতে যাওয়ার কোনো সুযোগই থাকে না। জঙ্গি এখানে তৈরি হয় না। আওয়ামী লীগ 16 বছর রাষ্ট্র শাসন করা, 16 বছর যথেষ্ট সময় রাষ্ট্রকে আপনার সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসা। সেই জায়গায় আওয়ামী লীগের চিন্তাও ছিল না, বিনিয়োগও ছিল না, যেই জায়গায় আসলে পরাজয়টা হয়েছে। তাহলে বোঝেন পরাজয়টা হয়েছে যেই কারণে, বিজয়টা হয়েছে বঙ্গবন্ধুর বিজয়, বাংলাদেশ তৈরি করতে পারা, শেখ হাসিনার বিজয়, বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার যেই কারণে, সেই কারণের যে সম্পূর্ণ শক্তিটা তারা উপলব্ধি করেছেন, এইটা আমরা প্রমাণ পাই না ইতিহাসের কাছ থেকে। এই সম্পূর্ণটা অনুধাবন করতে না পারাতে কিন্তু 24-এ জঙ্গিদের হাতে শেখ হাসিনাকে ক্ষমতাটা সঁপে দিতে হলো। যদিও শেখ হাসিনা ক্ষমতা ধরে রাখতে পারতেন, উনি যদি 2 দিন আগেও ওয়াকারকে বরখাস্ত করে জেনারেল মুজিব বা এই ধরনের কোনো দেশপ্রেমিক জেনারেলকে সেনাবাহিনী প্রধান নিয়োগ করতেন, নিশ্চিতভাবে শেখ হাসিনাকে সরকার থেকে চলে যেতে হয় না। আপনারা শুনেছেন ডক্টর হাসান মাহমুদের সাথে শেখ হাসিনার একটা আপনার টেলিফোন আলাপ আছে। তিনি বলছিলেন যে না, মানুষ মারা যাচ্ছে, আমি এই মানুষ মারা যাচ্ছে এই জন্য আমি আর মানে থাকতে চাই না। এই যে শেখ হাসিনার এই যে ভালো মানুষ, উদারতা, এইটা তো আপনি জঙ্গিদের কাছ থেকে আশা করতে পারেন না। আমি সেদিকেও যাচ্ছি না। মূল কথা হলো যে শেখ হাসিনা এখন ফিরে আসবেন, রাষ্ট্র আবার শাসন করবেন, এটা মোটামুটি যেমন আমরা না, বলে দিতে পারি। তিনি তার রাজনৈতিক অপোনেন্টের প্রতি কিরকম আচরণ করেছেন। খালেদা জিয়াকে মামলায়, দুর্নীতির মামলায়, 111 সরকারের দুর্নীতির মামলায় জেলে গিয়েছেন। কাজের মেয়ে ফাতেমাকে দিয়েছেন, পৃথিবীর কোনো ইতিহাসে নাই এটা। তারপরে তাকে প্রধানমন্ত্রীর এক্সিকিউটিভ পাওয়ার ব্যবহার করে বাসায় থাকতে দিয়েছেন, সম্পূর্ণ চিকিৎসা করেছেন। আমি তখনই লিখেছিলাম, এই জায়গায় যদি শেখ হাসিনা জেলে থাকতেন, খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকতেন, কখনো এটি করতেন না। সেটি প্রমাণিত হয়েছে। তারা আজকে প্রতিদিন তাকে, বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করার জন্য কিভাবে, আপনি আপনি দেখছেন তাদের তাদের বক্তব্য, ভাষা। সালাউদ্দিন বলছে কোন শেখ হাসিনা, মানে সে তো হাসিনা বলে, আমি তো হাসিনা বলছি না। তো আপনি যদি এখন তো এটা শেষ ওই করেন, জায়গাটাই আমরা যে এবার শেখ বাংলাদেশের হাসিনা প্রেক্ষিতে এবং একটু আসতে চাই। বঙ্গবন্ধু এই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিটাকে, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিটা শেখ হাসিনাকে, বঙ্গবন্ধুকে খুন করতে চায়, সোজা কথা। তাদের আর অন্য কোনো এজেন্ডা নাই। মানে তাদের পলিটিক্যাল এজেন্ডার সুপ্রিম জায়গাটা, একমাত্র আপনার হাইয়েস্ট টার্গেটটা হলো বঙ্গবন্ধুকে খুন করে ফেলেছে, শেখ হাসিনাকে খুন করে ফেলা। এই যে অ্যাবসলিউটলি। ক্রোধ এবং ঘৃণা তারা পোষণ করে, সেটা তো শেখ হাসিনার রাজনৈতিক কনসাসনেসের মধ্যে প্রবেশ করে নাই। এই না করাটাকে আপনি দুই ভাগে দেখতে পারেন, একটা হলো যে উদারতা, আর একটা দেখতে পারেন যে এটা কিন্তু রাজনৈতিক হিসাব নিকাশেরও ভুল। এই ভুলের জায়গা থেকে আমি কিন্তু ওটাকে আবার সঠিক মনে করি না। খালেদা জিয়াকে আমরা যেই মামলায় আদালতে নিয়েছি, এটার আসলে আমি মনে করি যে দরকারই ছিল না। এগুলো দরকার হয় কখন জানেন, যখন একটা রাজনৈতিক শক্তি তার অন্তর্নিহিত শক্তিটাকে অনুধাবন না করে। এগুলো হলো টোটকা জিনিস। খালেদা জিয়ারকে আপনি কত কোটি টাকার মামলায় নিয়েছেন, বাংলাদেশে হাজার হাজার শত শত কোটি টাকার দুর্নীতি হয়। আপনি নৈতিকভাবে এটা আসলে সঠিক জায়গা না, কিন্তু এটা এটা আসলে আমি আমি একটু হারুন ভাই বলি, এটা কিন্তু ধরেন আমি বলি, ধরেন আপনি হারুন, আমি এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলাম, আপনি রাষ্ট্রদূত ছিলেন। আপনার কিন্তু একটা, যদি আমি দোকান থেকে, আপনি কিংবা একটা স্টোর থেকে, ইউরোপে বা কানাডা থেকে যেটা চকলেট চুরি করেন, এটা কিন্তু একটা একটা বড় একটা, মানে আপনি যদি নৈতিক ভাবে চিন্তা করেন, ক্রাইম। আর রাস্তার ভবঘুরে ধরেন ইউক্রেন থেকে আসলো, কিংবা ধরেন রোহিঙ্গা, কিংবা সাধারণ ধরেন একটা গরিব কোনো কারণে চুরি করলো বা ডাকাতি করলো, সেটা কিন্তু ভিন্নভাবে দেখা হবে। আপনি কিন্তু আমি এই জন্য বলি যে খালেদা জিয়ার এই অপরাধকে নৈতিক স্থলনজনিত ভাবে কোনোভাবে ছোট করে দেখার সুযোগ নেই। কোথায় সে তার 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 এতিমের টাকা যে আসলো, ঠিক আর আছে, সেখান এই থেকে তর্কে কুয়েত আসলে থেকে। গিয়ে আমরা সমাধান করতে পারবো না। আপনার কথাতে তো আমি জি জি। আমি বলছি না যে আপনার কথাটা ভুল, কিন্তু সার্বিকভাবে আমরা যদি দেখি যে প্রজ্ঞার জায়গা থেকে আপনি কিভাবে জিনিসগুলো মোকাবেলা করবেন, সেখানে একটা প্রশ্ন আছে। সেই প্রশ্নটা জি হলো জি, যে বলুন। আমরা যদি এইভাবে প্রশ্নটা তুলি যে আসলে তো ঠিক, এখানে তো
অনিয়ম তো হয়েছে, কিন্তু কথা হলো যে আমি কি রাষ্ট্রের সকল অনিয়মের একইভাবে কি সুরাহা করতে পারছি? পারছি তো না। আমাকে যাওয়া দরকার ছিল, আওয়ামী লীগের যেটা যাওয়ার দরকার ছিল, আওয়ামী লীগ এগুলো শুনলে রাগ করবে, কিন্তু এছাড়া তাদের উপায়ও নাই। তাদের যাওয়ার দরকার ছিল ওই যে তাদের যেটা বুনিয়াদি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন। আপনি খালেদা জিয়ার রাজনীতি আপনি ধ্বংস করে দিতে পারতেন, বিএনপির রাজনীতি আপনি ধ্বংস করে দিতে পারতেন, আপনি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করলে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে মনোযোগী হলে যুদ্ধাপরাধীদের ফাঁসি দেওয়ারও দরকার ছিল না, তাদেরকে কোর্টে তোলারও দরকার ছিল না। হ্যাঁ, আপনি 6 জনকে ফাঁসি দিয়েছেন। আপনি দেখেন কিভাবে, আপনি যেহেতু মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করেননি, আপনি 4টা শত্রুকে ফাঁসি দিয়েছেন, কিন্তু শত্রুর যে মূল্যবোধ, শত্রুর যে আপনার রাজনৈতিক কি বলবো আদর্শ, সেটাকে আপনি বৃদ্ধি হতে দিয়েছেন। ফলে আপনার কিন্তু বিপর্যয়টা ডাবল হয়েছে 2024-এ। বুঝতে পেরেছেন? এই জায়গাগুলো যদি আওয়ামী লীগ না বোঝে, আমি দুঃখিত, আমার সাথে এগুলো নিয়ে অনেকে বলতে পারে, কিন্তু আসলে ওই জায়গাটা না ধরলে তো যেই এখানে আপনার সাথে একমত যে আওয়ামী লীগ সারা দেশে মুক্তিযুদ্ধের চেতনা কাজ করা সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলোর জন্য কোনো ইনভেস্টমেন্ট ছিল না, রাষ্ট্রীয় ইনভেস্টমেন্ট ছিল না। অপরদিকে আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা প্রধান অতিথি হয়ে এই যে গুপ্ত জামাতি মিজানুর রহমান আজহারী, গুপ্ত জামাতি তারেক মনোয়ার, গুপ্ত জামাতি আমির হামজা, তারা প্রধান অতিথি করে করে 2 লাইন মুক্তিযুদ্ধের কথা বলবে আর ভিতরে ঢুকাই দিবে আল্লাহ ঘরে ঘরে আল্লাহ মা সাইদি দাও। আপনি দেখুন, কিন্তু এখানে আওয়ামী লীগের চরম ব্যর্থতা আছে ডেফিনেটলি। আমি ভাই আমরা একটু অন্য একটা প্রসঙ্গে যেতে চাই। তারেক রহমানকে অনেকে ডামি প্রধানমন্ত্রী বলছেন, আর সালাউদ্দিনকে বলছেন হচ্ছে তিনি হচ্ছেন আসলে ফাংশনাল প্রধানমন্ত্রী। তো তার যে বডি ল্যাঙ্গুয়েজ আপনি দেখছেন, গাড়ি চালাচ্ছেন, ট্রাক চালাচ্ছেন, তারপরে তিনি কেন তিনি যে দেশে আসবেন তার আগে কয়েকদিন আগে ঘোষণা দিলেন আমার দেশে আসা আমার একার সিদ্ধান্তের উপর নির্ভর করে না। আমরা নিশ্চিত বুঝতে পারি সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের একটি আন্তর্জাতিক একটি ছিল, গ্রিন সিগন্যাল ছিল। তিনি আসলেন, তিনি করলেন কি, মালয়েশিয়া হয়ে চীন চলে গেলেন, আবার মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত তিনি এই বারবার দেখা করছেন, উদ্বেগ প্রকাশ করছেন। সার্জিও গোর আসলেন। তো তারেক রহমানের এই যে আজকে যে টপিক শিরোনামটা দিয়েছে ভারত এবং চীনের রশি টানাটানি, এটা নিয়ে একটু বলুন। তারপর আমরা ভারত না, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রশি টানাটানি নিয়ে একটু বলুন, তারপর আমরা ভারতের ইস্যুতে যাব। চীন আর মার্কিন যুক্তরাষ্ট্রের এখানে কি বলবো, মূল কথা হলো যে দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র ধরেন যদি আমরা 20 বছর তাদেরকে দেখি, আমরা 20 বছরে তাদের যত ফরেন পলিসি অবজেক্টিভ আছে, সেটা ইরানে বিজয় লাভ করা, এইভাবে যদি আমরা দেখি নানান জায়গায়, আফগানিস্তান থেকে পালিয়ে যাওয়া, ইরাক থেকে পালিয়ে যাওয়া, এবং বর্তমানে ইরানে তাদের আপনার যে রকম জটিল অবস্থা, অর্থাৎ গত 20-30 বছরে মার্কিন যুক্তরাষ্ট্রের ফরেন পলিসি অবজেক্টিভ একটাও কিন্তু সাধিত হয় নাই, একটা মাত্র জায়গা ছাড়া, সেটা হলো 2024 সালে বাংলাদেশে জঙ্গি উত্থান করা। বিশ্বের 1 নম্বর সুপার পাওয়ারের, ধরেন গত 40 বছরই আমরা ধরি বা 30 বছর ধরি, শুধু একবিংশ শতাব্দীটা ধরি, 27 বছর বা 26 বছরে তাদের যুক্তরাষ্ট্রের ফরেন পলিসিতে কোনো সাফল্য নাই, ইউক্রেনে সাফল্য নাই, কোথাও নাই, একমাত্র সাফল্য পেয়েছে 2024-এ বাংলাদেশে। এই জিনিসটা আমাদের জন্য, মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত লজ্জার। বাংলাদেশের একজন নাগরিক, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসাবে, শেখ হাসিনার একজন সমর্থক হিসাবে, এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার একটা বিষয়। এই অবস্থা আবার সার্বিকভাবে আপনি যেহেতু শুনতে চাচ্ছেন যে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একটা আপেক্ষিক মূল্যায়ন, এইখানে আপনি এখান থেকেও বুঝতে পারেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে কোন অবস্থায় আছে চীনের প্রেক্ষাপটে আপনি যদি দেখেন। আর চীন কিন্তু যাই চাচ্ছে তাই করতে পারছে। এর কারণ হলো কি জানেন, চীন ব্যাপারটাকে দেখছে ঠান্ডা মাথায়, এবং চীন উঠছে। আপনার যখন মানুষ ওঠে তখন মানুষের মানুষ তো রাষ্ট্র একই জিনিস, রাষ্ট্র তো মানুষরাই চালায়, তাদের মধ্যে না মাথাটা ঠান্ডা থাকে। আর যখন পড়ন্ত থাকে কেউ, তাদের মাথা থাকে গরম। মার্কিন যুক্তরাষ্ট্রের এখন গরম মাথা, যার কারণে দেখবেন এদের রাষ্ট্রপতি থেকে যত লোকজন আছে তাদের বিহেভিয়ারের মধ্যেও কিন্তু কোনো ধরনের আপনার স্যানিটি কাজ করছে। এটা কিন্তু একজন নিরপেক্ষ মানুষ হিসাবে আপনি বুঝতে পারবেন না।
আর 2024-এর জঙ্গি উত্থানে যেহেতু তারেক রহমানদেরকে মার্কিন যুক্তরাষ্ট্র আপনার সহযোগিতা করেছে, ফলে এখন তারা যেভাবে তারেক রহমানকে চাচ্ছে, সেটা তো তারেক রহমান থাকতে পারছেন না বিদায় দেখবেন যে খলিল সাহেব বারবার খেপে যাচ্ছে। অর্থাৎ খলিল সাহেব ধমক খাচ্ছে মার্কিনীদের কাছে যে আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে করছো না, খলিল সাহেব খেপে যাচ্ছে। আবার অন্যদিকে চীন কিন্তু তারেক রহমানকে অবজার্ভ করছে। আপনি দেখেন তারেক রহমান চীনে গেছে, সবকিছু বিশাল হইচই হলো না যে তিনি কি কতটা। কিছু কিছু আনতে পেরেছেন? তিস্তা প্রকল্প এটা সেটা বললেন, না তিনি কি দেখেন কোনো ওইটাই, কিছু ওই জায়গাটা দেখেন সব কিন্তু তারপরে কি একটা কোনো ডেলিগেশন এই জায়গায় গেছে? বাংলাদেশের একটা মন্ত্রী চীনে গেছে, চীনের একটা মন্ত্রী বাংলাদেশে এসে, কিছুই নাই। আপনার যদি বড় কোনো ডিসিশন হয়ে থাকে অর্থনৈতিক কর্মকাণ্ডের, বিনিয়োগ কর্মকাণ্ডের, তখন দেখবেন যে দুই দিক থেকে বড় বড় ডেলিগেশন যাবে অথবা বিনিয়োগকারীরা আসবে। এগুলো কিচ্ছু নাই। একটা একটা মানে আপনি ভিজিট হয়েছে আপনি সব। ফলো আপ মিটিং এর কথা বলছেন, ফলো আপ মিটিং এর কথা বলছেন। ফলো আপ করারই তো কিছু নাই, কারণ হলো দুই পক্ষই এখন চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র যেইভাবে তারেক রহমানকে করতে চাইবে, তারেক রহমান সেভাবে আসলে করতে পারবে না। তারেক রহমানের ফিজিক্যাল প্রোটেকশন দরকার মার্কিনীদের কাছ থেকে, তারেক রহমানের বাজেট চালানোর জন্য টাকা দরকার আপনার চীনাদের কাছ থেকে। এখন একজন থেকে আরেকটা নিতে গেলে, অর্থাৎ চীনরা কখনো চাইবে না যে আমার টাকা নিয়ে তোমার দেশ চালাও আর তুমি প্রোটেকশনের জন্য মার্কিনীদের কাছে যাও, এটা তো চীন চাইবে না। আবার মার্কিনীরা চাইবে না যে আমি তোমাকে ক্ষমতায় বসালাম, তুমি এরপরে আমার স্বার্থের বিরুদ্ধে গিয়ে চীনের সাথে তুমি সম্পর্ক গড়ো, সেটা আবার মার্কিনীরা চাইবে না। এই দুটো নাই এখন তারেকের সরকার আছে। আপনি দেখেন, ভারত সম্পর্ক উন্নয়নের জন্য তাদের রাজনীতি আপনি তো যেহেতু আপনি কূটনীতিক, আপনি সেটা জানবেন। নর্মালি এসব জায়গায় একজন একজন সিজন ডিপ্লোমেটকে নিয়োগ দেওয়া হতো, অতীতে দিয়েছে। তিনি পলিটিশিয়ান দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর পদমর্যাদা নিয়োগ দিচ্ছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এই যে ব্র্যান্ড ক্রিস্টেনসেনের সাথে তারেক রহমান পাশাপাশি বসছেন, আর দীনেশ ত্রিবেদীকে যিনি মন্ত্রীর পদমর্যাদা তাকে ওই পাশে বসাচ্ছেন। মানে এই যে ডিপ্লোম্যাটিক, এটাকে বিচ্যুতি বলবেন কিনা। দ্বিতীয়ত ভারতের সাথে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ক আছে, চায়নার কারণে। তো ভারতে যেহেতু তিনি ব্রিক্স সম্মেলনে তাকে দাওয়াত দেওয়া হয়েছে বিমস্টেকের চেয়ারপারসন হিসাবে, তো তারেক রহমান মনে হচ্ছে সেখানে যাচ্ছেন না, তারা দ্বিপক্ষীয় সফরের প্রস্তুতি নিচ্ছেন। তা আপনার কাছে কি মনে হয় যে ব্রিক্স তো একটা বড় একটা মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ব্রিক্স একটা বড় এলাই, যারা ভবিষ্যতে ব্রিক্স কারেন্সি আনতে চাচ্ছে, সেখানে তারা শি জিনপিং কিংবা পুতিনের সাথে দেখা করতে পারতেন। এই অপরচুনিটি আসলে মিস করছেন কেন, বা তারেক রহমানের মনস্তত্ত্বটাকে কেন হচ্ছে ভারতকে এটা কি আপনি অবজ্ঞা করবেন বলছেন, বা নাকি তাকে ওই যে বিএনপির মধ্যে যে জঙ্গিপন্থী অংশটি তাকে আসলে সেখানে যেতে দিচ্ছে না? আপনার কি মনে হয়? ইমাম শুনুন, এই যে ব্রিক্সের মেম্বার হওয়া, এই হওয়া সেই হওয়া, এগুলো বহু দূরের ব্যাপার। এগুলো শেখ হাসিনার আমলে ছিল। এখন তারেক রহমানের বিষয়টা দাঁড়িয়ে গেছে আপনার, এটা বঙ্গবন্ধু সরকারও এত আপনার বেহাল দশায় ছিল না। তারেক রহমানের সরকার যে বেহাল দশায়, উনি ব্রিক্স যাবেন কি? আপনি যেটা বলছেন অন্য অংশটাই আসলে গুরুত্ব দিতে হবে। অর্থাৎ উনি ওনার যে দক্ষিণপন্থী সমর্থকরা আছে, তারা কোনটা হুম, পছন্দ হুম, হুম। করছে এইটার উপরই উনি আছেন, যে উনি কিভাবে দীনেশ ত্রিবেদীকে বসাইলে, যদি উনি পারতেন যে হয়তো মাটিতে বসিয়ে রাখতেন, এটা দেখে দক্ষিণপন্থীরা আপনার হাততালি দিবে, এইটাকেই উনি ওনার সাফল্য মনে করছেন। ওনার দেশ রসাতলে যাচ্ছে, লোডশেডিং হচ্ছে, খুনাখুনি হচ্ছে, আইন শৃঙ্খলা নাই, অর্থনৈতিক কর্মকাণ্ড নাই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, বাংলাদেশে এখন শুধু নাই নাই হয়ে গেছে। ভিসা নাই। আপনি জানেন তরুণ সমাজ যারা আগে বিদেশে পড়াশোনা করতে যাইতো, তাদের জন্য এখন ভিসা নাই, হ্যাঁ, কিচ্ছু নাই। সীমাহীন হারে ভিসা রিজেক্ট হচ্ছে, আমি জি। ইউরোপের কথা জানি। আর তারেক রহমান ভাবছেন যে আমার সাদা শার্ট হাফ হাতার শার্টের আড়ালে সব লুকিয়ে পড়ছে। এই যদি অবস্থা হয় আপনার, এটা তো শিশুরও তো কিছু কমন সেন্স কাজ করে, এদের সেই কমন সেন্সটাও কাজ করছে না, এবং করার কথাও না। জঙ্গিদের বিষয়টাই আলাদা। জঙ্গিরা তারা যে নির্দিষ্ট সীমানার মধ্যে যা কিছু করতে পছন্দ করে, যা কিছু দেখাতে পছন্দ করে, তারেক রহমান সেটাই করছেন। এই যে বসার ইস্যু তো হওয়ারই কথা না। আপনার ডিপ্লোমেসি এমন একটা জিনিস, এইখানে আপনি অন্তত চেহারায় কাউকে কিছু দেখাবেন না। এখন এরা যেহেতু সারা জীবন বলে এসেছে যে শেখ হাসিনা ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে,
আসলে তো বিক্রির কোনো প্রমাণ নাই। এখন এটা প্রমাণ করার জন্য তাদের দীনেশ ত্রিবেদীকে আপনার ইয়েতে বসাতে হচ্ছে, একটা টুলে বসাতে হচ্ছে, বসিয়ে তারেক রহমান আপনার গাদ্দাফির মতো আলাদা একটা চেয়ারে বসিয়ে প্রমাণ করতে হচ্ছে যে শেখ হাসিনা যেহেতু দীনেশ ত্রিবেদী বা অন্যান্য ভারতের অন্যান্য হাই কমিশনারদের এইভাবে বসায় নাই, সুতরাং আসলে শেখ হাসিনা যে রাষ্ট্র বিক্রি করে দিয়েছিল সেটা সত্য, আর আমি যে রাষ্ট্রটা বিক্রি করছি না সেটার প্রমাণ হলো আমি দীনেশ ত্রিবেদীকে এভাবে বসাচ্ছি। এদের মাথা কিন্তু এইভাবে কিন্তু চিন্তা করছে, এবং সেভাবে কিন্তু তারেক রহমানের যে সমর্থক গোষ্ঠী আছে সেভাবেই তারা কিন্তু বিষয়টাকে ইন্টারপ্রিট করছে। আমি নিজে কিছু বানিয়ে বলছি না, তারা যা ইন্টারপ্রিট হম করছে হম সেটাই বুঝতে আমি পারছি। আপনার অনুষ্ঠানে তুলে ধরলাম আর কি। তারা আপনি জানেন যে ইনকেলাব মঞ্চে যে আরেকটা আছে যে যার গালিবাজ জঙ্গি হাদি, জামাতের শিবিরের আত্মঘাতী জঙ্গি যেটি মারা গেছে, সে তার বোন মাসুমা হাদি বলছে ভারতের ভারতের যে গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈন বাংলাদেশে আসছেন পরাগ জৈনকে গ্রেপ্তার করবার জন্য, এবং সাথে এসপিজি স্পেশাল প্রোটেকশন গ্রুপের 3জন সদস্য এসেছেন। তো এইটা নিয়ে অনেক জল্পনা কল্পনা আছে, আপনার কোনো পর্যবেক্ষণ আছে কেন তিনি চায়না থেকে হঠাৎ করে বাংলাদেশে আসলেন? এটা তো খুব রেয়ার যে বাংলাদেশে রয়ের প্রধান আসলেন, এবং এই যে জঙ্গিদের যে তাকে গ্রেপ্তার করার যে অভিপ্রায়, মানে কি বলবেন? খবরে যেগুলো প্রকাশ, নানান ধরনের খবরে লিখছে যে তারা এই রয়ের মাধ্যমে একটা চেষ্টা চলছে, আহ, মানে এই যে পরাশক্তি তিনটা বাংলাদেশের ব্যাপারে যারা সবচেয়ে বেশি নাক গলায়, ভারত, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, তাদের মধ্যে এক ধরনের সমঝোতা করতে, যাতে শেখ হাসিনার আপনার নিরাপত্তা নিশ্চিত হয়। এইটা হলো খবর, সব দিকে নিশ্চিতভাবে আপনি দেখেছেন এই খবরগুলো। হম হম, এই খবরগুলো এখন আসছে। এখানে আমাদের আসলে এই খবরগুলোর সত্যতা আছে কি নাই সেটা চেয়ে বড় কথা হলো যে মানুষ কিন্তু ব্যাপকভাবে এই কথাগুলো বিশ্বাস করছে। আমরা আরেকটা জায়গায় দেখতে চাই, যেটা হলো আপনার রয়ের জন্য এখন বড় একটা কনসার্ন হয়ে গেছে বাংলাদেশে, যেভাবে জঙ্গিবাদের উত্থান ঘটেছে এবং যেটা ভারতের নিরাপত্তার জন্য হুমকি হয়ে গেছে, ওই জায়গাটাও কিন্তু আপনার সিরিয়াস। আরেকটা কারণ হলো যে পরাগ জৈনের ভিজিটটা প্রকাশ করা হয়েছে, কারণ হলো এর আগে আপনি দেখেছেন কিনা জানি না, বাংলাদেশের যে ডিজিএফআই চিফ, উনি ভারতে ইয়েস, গেছেন, হুম গিয়ে হুম এটা হুম বাংলাদেশ বাহাদুরি হুম। করার জন্য প্রকাশ করে দিয়েছে। এখন ভারতের ডিজিএফআই, ভারতের রয়্যাল চিফ এসেছেন, এটাও তারা প্রকাশ করতে বাধ্য। অর্থাৎ কোনো রাষ্ট্রে যখন বিদেশি গোয়েন্দারা আসে, এখন তো আমরা সিআইএ থেকেও, আমেরিকা থেকেও গোয়েন্দা আসছে, সে খবরও পাই। এটা মানে হলো যে রাষ্ট্রটা আরো দুর্বল হয়ে গেছে। সবল রাষ্ট্রে কখনো আপনার গোয়েন্দা প্রধানরা আসলে সেগুলো খবর হয় না, গোয়েন্দাদের ভিজিট তো হয় আগে তো সারা আমরা এগুলো পৃথিবীতে। প্রকাশ্যে এগুলো নিয়ে কোনো নিউজে না, দেখতাম না। না, এর কারণ হলো যে তারেক রহমানের সরকার, এমনকি ইউনূসের সরকার, জঙ্গিদের সরকারের আমলে বাংলাদেশটা, শেখ হাসিনা সরকারের আমলে যে বাংলাদেশ ছিল সেই বাংলাদেশটা আর নাই। এটা আসলে এখন কোনো ধরনের একটা আপনার একটা সংহত রাষ্ট্র না, এটা এখন একটা বিক্ষিপ্ত রাষ্ট্র হয়ে গেছে বাংলাদেশ। ফলে এখানে সবাই আসছে, সবাই যার যার খবর প্রকাশ করে দিচ্ছে, আর তারেক রহমান শুধু বসে বসে দেখছেন, উনি হাফ হাতা শার্ট পরে। এই হলো গিয়ে এখন বাংলাদেশের দশা। আমি আপনাকে একটু বলি যে তারেক রহমান যখন এই যে আমরা এবং মামুরা নির্বাচনে আসলেন, সেখানে যখন নির্বাচনের আগে জামাত চলে আসবে হাইপ তুলে, আওয়ামী লীগের অধিকাংশ লোক তো নির্বাচন বয়কট করেছে, প্রত্যাখ্যান করেছে। বহু লোক শুধু না ভোট দিয়েছে, আমি পরিচিত অনেককে জানি, তাদেরকে বাধ্য করা হয়েছে, তারা শুধু না ভোট দিয়ে চলে এসছে। তো এই যে আসলো, তারপরে আওয়ামী লীগের নির্বাচিত রাষ্ট্রপতি চুপ্পু, যিনি রাষ্ট্রপতি হলেন, তিনি কিভাবে, আপনি জানেন যে তাকে সে ওই যে আপনার মন্ত্রিসভা থেকে একটি বক্তব্য দেওয়া হয়, সেটি খসড়া করে দেওয়া হয়, সেটি তিনি পাঠ করেছেন। সেখানে তাকে বঙ্গবন্ধু কন্যা কোথা থেকে কোথায় নিয়ে এসেছেন এটি আপনি জানেন। সেখানে তিনি সেই সরকারকে দুর্নীতিবাজ, ফ্যাসিস্ট এবং বাংলাদেশের প্রথম স্বৈরশাসক জিয়াউর রহমান, তিনি মুক্তিযুদ্ধ করলেও আমি তাকে বাই চান্স বলি তার ঘটনা প্রবাহের কারণে, তো তাকে স্বাধীনতার ঘোষক বলছেন, যদিও তিনি 7 নাম্বার পাঠক। তো এই যে এই পরবর্তী চুপ্পু মনে করেছিল বিএনপিকে যদি চাটুকারিতা করে, তারেক রহমানের প্রশংসা করে, খালেদা জিয়ার প্রশংসা করে 5 বছর কাটিয়ে দিবেন। পরবর্তী দেখলো লন্ডন যাওয়ার পরে কি একটা এলিগেশন তুলে তাকে পদত্যাগ করতে বলা হলো, বলা যায় তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। এখন আজকে জানলাম ফখরুল সাহেব তারা তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করলেন। তো আপনি চুপ্পুকে কিভাবে মূল্যায়ন করবেন? এই যে আওয়ামী লীগের রাজনীতির যে কতগুলো ভুল আছে, তার মধ্যে চুপ্পু একটা,
জেনারেল ওয়াকার একটা। তো আমি ওয়াকারেরটা অন্য, যদি সময় থাকে অন্য প্রসঙ্গে আনবো। আপনি একটু চুপ্পুকে মূল্যায়ন করেন, আর বিএনপির যে মুভ, মির্জা ফখরুলকে যে রাষ্ট্রপতি নির্বাচিত করা, এই দুটো বিষয় নিয়ে যদি একটু বলতেন। চুপ্পু ওয়াকার আসলে একই একই জায়গায়, মূল্যায়নটা একই। আওয়ামী লীগ যখন তার রাজনৈতিক নিয়োগগুলো দিত, সেই জায়গাতে আওয়ামী লীগ কোয়ালিটি এবং তাদের যে রাজনৈতিক আদর্শ, এই দুটোর প্রতি কোনো ধরনের কমিটমেন্ট রেখে কোনো উচ্চ পদের আপনার নিয়োগ দিয়েছে, এটা আমরা দেখি না। যার যার রেজাল্ট কিন্তু শেখ হাসিনা পেয়েছেন, চুপ্পুর হাতে পেলেন এখন, আর ওয়াকারের হাতে পেলেন তখন। আপনি চুপ্পু যে একজন দুর্নীতিবাজ, এটা তো আমরা জানতাম। আমরা জানি যে উনি দুর্নীতি দমন কমিশনে থাকা অবস্থায় প্রচুর দুর্নীতি করেছেন। আপনি একটা জিনিস বুঝবেন ইমাম, আপনারা তরুণ বুদ্ধিজীবী, আপনাদের এটা আপনারাই তো বাংলাদেশে ভবিষ্যতে নেতৃত্বে আসবেন, অনেক কিছু করবেন, অর্থমন্ত্রী হবেন। একটা জিনিস বুঝতে হবে যে একটা মানুষ যদি দুর্নীতিবাজ হয়, আপনি তার থেকে একটা আশা করতে পারেন এখন অনেক টাকা কামাচ্ছে, আমার দুর্দিনে আমাকে কোনো সহায়তা করবে, এটা আশা করতে পারেন। কিন্তু সত্য কথা হলো দুর্নীতিবাজরা দুটো কাজ কখনো করতে পারে না। দুর্দিনে আপনার খুব একটা কাজে আসবে না, আর দুর্নীতিবাজ আপনার যে আদর্শ উদ্দেশ্য সেটা বাস্তবায়ন করতে পারবে না। কারণ দুর্নীতিবাজের দিনের বড় একটা সময় যায় দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদের কি ধরনের আপনার ব্যবস্থাদি করবে, সে কোথায় রাখবে, কোথায় বিনিয়োগ করবে, কোথায় সেটাকে গোপন করে রাখবে, এইটা নিয়ে। আপনি অ্যাবসলিউটলি, যখন একজন অ্যাবসলিউটলি। দুর্নীতিবাজকে বা আপনি নিয়োগ দেন, তখন আপনি কিন্তু এটা একটা সেলফ ডিফিটিং প্রসেস। এই জায়গাটা আসলে খেয়াল রাখা উচিত। আর যখন আপনি দেখেছেন যে একটা মানুষ দুর্নীতি করেছে, তারপরে আপনি আসলে তাকে আর কোনোভাবে বিশ্বাস, দুর্নীতি করাটাই তো, মনে করেন আমি শেখ হাসিনার উদাহরণ দিয়ে বলি। শেখ হাসিনার ধরেন একজন উচ্চপদস্থ রাজনৈতিক সহযোগী, তিনি তাকে মন্ত্রী বানালেন, কিংবা যখন দেখলেন যে এই লোকটা দুর্নীতি করছে, তখনই আপনি বুঝতে পারবেন যে তখনই সে শেখ হাসিনার স্বার্থের পরিপন্থী কাজ করছে। কারণ ওই পোস্টে যদি দুর্নীতি হয়, সেটা কিন্তু সরকার প্রধান বা শেখ হাসিনার বিরুদ্ধে যায় কাজটা। ওইটা তো শেখ হাসিনা, সেই বিবেচনায় তো চুপ্পু কোনোভাবে রাষ্ট্রপতি হতে পারে না। আর হওয়ার পরে যা হওয়ার তাই হয়েছে। এবং আমরা তো বিশেষ করে আমি তো তখন সরকারি চাকরি করেছি, কোনো নিয়োগ বদলি কোনো কিছুতে তাদের এই সচেতনতা ছিল না আওয়ামী লীগের, যে তারা সাপের বাসায় এই রাষ্ট্রটা শাসন করছেন। সাপের বাসায় কি, সাপের বাসায় তারা যদি মনে করেন যে মাছ হয়ে থাকেন, বাকিগুলো সাপ। সাপ কারা? সেটা হলো আপনার স্বাধীনতা বিরোধী শক্তি, যেটা 1971 সালে জেনারেল নিয়াজির হাত ধরে আত্মসমর্পণ করেছিল। যতক্ষণ ওই সাপগুলো দেশে আছে, তখন তো আসলে আওয়ামী লীগের কারো ঘুমাতে পারার কথা না, অর্থ চুরি তো দূরে থাকুক। সেই জায়গা থেকে আওয়ামী লীগ যত বিচ্যুত হয়েছে, আমরা ভেবেছিলাম, বারবার ভাবছিলাম যে বিপদটা কেটে যাচ্ছে, বিপদটা কেটে যাচ্ছে। অনেকবার বিপদে পড়েছে শেখ হাসিনার সরকার। সেই প্রথম থেকে আপনার বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে শেখ হাসিনার নিজস্ব যোগ্যতা, ওনার যে রাষ্ট্রনায়ক উচিত, আপনার যে একটা পার্সোনালিটি, এগুলার সামনে অনেক কিছু কেটে গেছে। কিন্তু আমরা যারা নিরপেক্ষভাবে দেখছিলাম যে এরা কোনোভাবেই সিরিয়াস না বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিষয়টা নিয়ে, আওয়ামী লীগ সরকার, তখন আমরা কিন্তু একটা ভয়ের মধ্যে ছিলাম সবসময় যে একটা অ্যাবসলিউটলি। দুর্ঘটনা আমি এরকম অনেককে বললে, সত্যি সত্যি আমি সেই অনেককে বললে দুর্ঘটনাটা ঘটে গেল। এবং এখন আমি পর্যন্ত অনেককে আওয়ামী লীগ বললে এটাকে আমাকে কোনো বলতো মূল্যায়ন তুমি করে কেবল না। মানুষকে সন্দেহ করো। আমি অনেককে বলতাম যে এই আমি লোকের, কথা বলতে বলতে আপনার আমাকে কথা অনেক, শুনি আবার না, কি কিছু অনেককে আমি যখন এই প্রসঙ্গে কথা বলতাম, এই যে কথাগুলো আপনি বললেন, জি। তখন আমাকে বলতো কি তুমি কেবল সন্দেহ করো। আমার চোখে যদি কোনো জিনিস ধরা পড়ে, যেমন আপনার কোনো অসঙ্গতি যদি ইমামের বডি ল্যাঙ্গুয়েজে, মানে অভিব্যক্তিতে, লাইন বিটুইন দ্য লাইনসে ধরা পড়ে ইমামের কোনো অসঙ্গতি, আপনি কি সেটা বলবেন না বা রিড করবেন না, রাখবেন না রিড করে? না, আমি তো এমন লোক পাইছি ফোনে কথা বলতেও ভয় পায়, আমার সাথে ফোনে কথা বলছে, ভাবছে যে শেখ হাসিনা এটা শুনে ফেলবে। মানে সে ফোন ও মাই গড। কোনোদিনই শেখ হাসিনা শুনবে না, তাতেও ভয় পায় যদি ভবিষ্যতে একটা ভালো চাকরি না পায়। আপনি যা আজকে এই কথাগুলো বলছি, এগুলো তো আসলে বৈপ্লবিক কথাবার্তা। মানে শেখ হাসিনার লোকজন যেভাবে শুধু শেখ হাসিনার কৃপা পাওয়ার জন্য যেভাবে আপনার জবুথবু হয়ে থাকে, সত্য কথাটা বলতে ভয় পায়, সেই জায়গাতে এগুলো বৈপ্লবিক কথাবার্তা হচ্ছে।
ট্রু ট্রু। তো ওয়াকার, আমি এবার আসি। আহ, ইউনুসকে নাকি রাষ্ট্রপতি করা হবে। সে খুবই মার্কিন লবিতে লবিং করছিল। বিএনপি সেখানে, তারা নাকি লন্ডনে চুক্তি হয়েছিল তারেক জিয়াকে যদি নির্বাচনের মাধ্যমে আনা হয়, তো ইউনুসকে চুজ না করে বিএনপি মির্জা ফখরুলকে চুজ করলো। এখানে আপনি কি সংকেত দেখতে পান? বিএনপি কি একটা স্মার্ট মুভ নিয়েছে বলে মনে করেন, নাকি এটাই বিএনপি মির্জা প্রত্যাশিত ছিল? ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচন করার সিদ্ধান্তটা সঠিক। আবার এইটা তাদের যে রাজনৈতিক বিপদ থেকে বাঁচাবে এটা মনে হচ্ছে না। কেন মনে হচ্ছে না জানেন? ইউনুসের সাথে যদি চুক্তি থাকে, তাকে, যেটা ছিল বলে মনে হয় সব দিক থেকে, যে তাকে রাষ্ট্রপতি করা হবে, হুম হুম আপনি হুম দেখেন যে কোনো একটা অপরাধ চক্রে যদি আপনি জড়িয়ে পড়েন, যে কোনো একটা হুম অপরাধ চক্রে, আপনাকে বললে আবার আপনি অপমানিত হতে পারেন। আমি বলছি, কোনো মানুষ, ইন্ডিভিজুয়াল যদি কোনো একটা অপরাধ চক্রে জড়িয়ে পড়ে, সেই অপরাধটা মাল্টিপ্লাই করে যাওয়ার উপরেও কিন্তু তার সার্ভাইভাল নির্ভর করে। ট্রু। সেই অপরাধটা থেকে বের হয়ে আসতে পারলেও কিন্তু বিপদ হয়। 2024-এর যে জঙ্গি আতাত হয়েছে, আমি এটাকে বলি জঙ্গি কোয়ালিশন, যেখানে আপনার ইউনুস, তারেক রহমান, জামাত, হেফাজত, এনসিপি, মার্কিন যুক্তরাষ্ট্র, এরা হলো সরাসরি পার্টনার। মিলিটারি এইটা। মিলিটারি, এরা সবাই পার্টনার। এরা যতক্ষণ এই কোয়ালিশনটা আপনার কম্প্যাক্ট রাখতে পারবে, ততক্ষণ কিন্তু এদের নিরাপত্তা একদিক থেকে সুরক্ষিত, অর্থাৎ তাদের শত্রু থাকে শুধু আওয়ামী লীগ। আর যখন তারা অভ্যন্তরীণভাবে তারা যদি চুক্তি ভঙ্গ করে, যদি ইউনুসের সাথে চুক্তি ভঙ্গ করে, তাহলে কিন্তু আরে এখন ইউনুসও শত্রু হয়ে গেল। বুঝতে পেরেছেন? ট্রু ট্রু ফলে ইউনুস যদি ট্রু। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রক্সি হয়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র শত্রু হয়ে গেল। অর্থাৎ আপনি একটা অপরাধ, এই জন্য আমি বলি যে আমি, যারা শেখ হাসিনার তরুণ সৈনিকরা আছেন, আমি বলবো যে সহজ পথে চিন্তা করবেন। যে কোনো অপরাধ চক্রে ঢুকে পড়লে অপরাধ অপরাধ, মিথ্যা কথা বললে মিথ্যা মিথ্যা মিথ্যা, এর বাইরে থেকে মুক্তি নাই, আপনাকে যেতেই হবে। ফলে যে সরল পথে, সোজা পথে, যুক্তির পথে থাকা ভালো। তারেক রহমান যেটা করছেন, যদি ইউনুসকে উনি রাষ্ট্রপতি বানাবেন বলে থাকেন, যেটা বাই অল মিনস মনে হচ্ছে বলেছেন, তাহলে তার জন্য নিরাপদ ছিল ইউনুসকে রাষ্ট্রপতি বানানো। ফলে না বানিয়ে উনি কিন্তু শত্রু বাড়াচ্ছেন, এটা বুঝতে হবে। আর সেটা তিনি জয় আপনি করতে পারবেন কিনা ভবিষ্যতে দেখা যাবে, কিন্তু তারেক রহমানের কোনো কাজে আ- আমি কোনো ম্যাচুরিটি পাই না যে উনি সত্যি সত্যি আমি সার্ভাইভ আপনি করতে তারেক পারবেন। রহমানকে তারেক রহমানকে এই যে বউয়ের মাথার উপর ছাতা ধরা বা মেয়ে সহ সিনেমা দেখতে যাওয়া, গাড়ি চালানো, ট্রাক চালানো, রাতের বেলা যাওয়া ছাড়া, তাকে আপনি গত 6 মাসে আপনার কাছে সংসদ এবং সংসদের বাইরে তিনি যখন তার মায়ের মতো স্ক্রিপ্ট পড়েন, যতক্ষণ বলে সবাই একটু তামাশা করে, তারেক রহমান যতক্ষণ চুপ থাকেন সব ঠিকঠাক থাকে, অথবা স্ক্রিপ্ট নির্ভর থাকেন। যখনই তিনি স্ক্রিপ্টের বাইরে কথা বলেন, তিনি এলোমেলো হয়ে যান। তো এই যে তার মধ্যে প্রধানমন্ত্রী সুলভ আচরণ দেখতে পান কিনা, এবং তাকে আপনি গত 6 মাসে, মানে তাকে একশোতে একশোতে আপনি কত দিবেন? সে কি আপনার কাছে পাস করবে? অর্থনীতি, আইন শৃঙ্খলা, নিরাপত্তা, শিক্ষা, মপতন্ত্র, বিদ্যুৎ, মানে আমি আমি বাণিজ্য, বিনিয়োগ, আন্তর্জাতিক সম্পর্ক, সব দিক থেকে তাকে কি আপনি পাস মার্কস দিবেন কিনা? দ্বিতীয়, তার মধ্যে কোনো প্রধানমন্ত্রী সুলভ কোনো কোনো এই যে বঙ্গবন্ধু কন্যার সাথে তো এখনো তার তার উপদেষ্টা জাহেদ প্রধানমন্ত্রী বলে শেখ হাসিনার নাম বলে ফেলে। তারেক রহমান কোনো একটা জায়গায় খালেদা জিয়ার নাম বলতে গিয়ে শেখ হাসিনার নাম বলে তোলে। মানুষ ওই যে প্রধানমন্ত্রীর সমর্থক শব্দই মনে হয় এখন শেখ হাসিনা হয়ে গেছে। তো এটাকে আপনি কিভাবে বললেন? তারেক রহমানকে প্রধানমন্ত্রী সুলভ মনে হয় কিনা, আর তাকে আপনি একশোতে তাকে 33 দিবেন কিনা পাস মার্ক? পাশ মার্ক আমি কিভাবে দেই? তারেক রহমান এবং ইউনুস দুইজনেরই ধারণা একটা গ্যাংতন্ত্র, একটা গুন্ডাতন্ত্র চালানো বুঝি সরকার চালানো। এটার ঊর্ধ্বে তারেক রহমান উঠতেই হুম পারলেন না। তারেক রহমান অনেক সুন্দর সুন্দর কথা বলেছিলেন উনি যখন নির্বাসনে ছিলেন। উনি যখন আপনার এসেও বোধহয় বলেছিলেন, উনি বলেছিলেন যে বাংলাদেশটা হবে সব ধরনের মানুষের। এখন কিন্তু উনি আর সেটা বলেন না। অর্থাৎ তারেক রহমান যেটা অ্যাবসলিউটলি। শিখেছেন, আমি তারেক রহমানকে বেশি অসম্মান করতে চাই না, কারণ তার অনেক সমর্থক আছে। আপনার গণতান্ত্রিক মানসিকতায় কারো যদি অনেক বেশি সমর্থক থাকে, তাকে একটু সম্মান দেখাতে হয়। কিন্তু তারেক রহমান সত্য কথা বলতে কি, আপনি আপনি দেখাচ্ছেন মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের এই সভ্যতা ভব্যতা আমাকে খুব মুগ্ধ করে।
কিন্তু বিএনপি জামাতিদের মধ্যে তো আমি কোনো আমলা শিক্ষিত লোকদের এই সভ্যতা দেখি না বঙ্গবন্ধু শেখ হাসিনার ক্ষেত্রে। আপনি যে সভ্যতা দেখাচ্ছেন আমি আপনাকে রেসপেক্ট করছি, আপনি সভ্যতা দেখাবেন, ডেফিনেটলি আপনার সে শিক্ষা আছে। জি বলুন। এখন তারেক রহমানকে আমরা কিন্তু দেখেন 2001 থেকে 6-এর যে তারেক রহমান, জঙ্গি বান্ধব, অশিক্ষিত, আপনার অপরিপক্ক, আপনার রেকলেস, হঠকারী, ওই যে আওয়ামী লীগকে মেরে ফেলছিল, আমরা সবাই জানি 2004 সালের 21শে আগস্ট চোখ গ্রেনেড হামলা 4 করে সালের পুরো 21 আওয়ামী আগস্ট। লীগকে নিশ্চিহ্ন করে দেয়া। এই যে তার তার যে একটা আপনার কি বলবো, যে একটা ডিসইন্টিগ্রেটেড মেন্টালিটি, যেটার মধ্যে কোনো কোহেরেন্স নাই, সেখান থেকে আসলে ট্রু। তারেক রহমান একটুখানি চেঞ্জ হয়েছেন, এটাও কিন্তু তিনি গত 6 মাসে সরকার চালানোর সময় প্রমাণ করতে পারেননি। আর তিনি যে সাদা শার্ট পরেন, এটা আমি তখনও তাকে দেখেছি, তিনি সবসময় এরকম ছিলেন, সাদা সিধা থাকতেন একটু। এখন অতিরিক্ত শুনছি যে উনি 2 বেলা আহার করেন, খুব ভালো। 2 বেলা আহার করা অবশ্যই স্বাস্থ্যের জন্য খুব ভালো, 3 বেলা আহারের মানুষের